বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। এখন খবর বিস্তারিত। লোকসভা নির্বাচনে দেশে ঐতিহাসিক জয়ের পর বিধানসভা উপনির্বাচনে দেশজুড়ে বিরাট ধাক্কা খেল বিজেপি, হাতছাড়া একাধিক আসন। দেশজুড়ে উপনির্বাচনে ধাক্কা বিজেপির, হাতছাড়া একাধিক আসন। ৯টি রাজ্যের মোট ৩২টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোটের ফলাফল ঘোষিত হল। লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে ঐতিহাসিক জয়ের ৪ মাস বিধানসভা উপনির্বাচনে ধাক্কা খেল বিজেপি। ১১টি আসনের মধ্যে বিজেপি জিতল মাত্র ৩টিতে। অথচ লোকসভা নির্বাচনে এই ১১টি আসনের মধ্যে ১০টিতেই এগিয়ে ছিল নরেন্দ্র মোদীর দল। দারুণ ফল করল চাপে থাকা শাসক দল সমাজবাদী পার্টি। অখিলেশ যাদবের এসপি জিতল ৮টি আসনে। अच्छी बात, अच्छा परिणाम आ रहा हो, हम आभार प्रकटेंगे जनता का कि जनता ने ऐसे वक्त पे समाजवादियों की मदद की है और जिस रास्ते पे समाजवादी पार्टी उत्तर प्रदेश को ले जाना चाहती है और पहले दिन से समाजवादी पार्टी ने कोशिश की है कि विकास और खुशहाली का रास्ता अपनाएं। ৪ মাস আগে লোকসভা নির্বাচনে গুজরাট সব লোকসভা আসনে জেতার পর বিধানসভা নির্বাচনে কিছুটা ধাক্কা খেল বিজেপি। মোদির রাজ্যে ৯টি আসনের মধ্যে ৭টি জিতল বিজেপি, ২টিতে জিতল কংগ্রেস। লোকসভা নির্বাচনে ২৫টির মধ্যে ২৫টি আসনেই রাজস্থানে জিতেছিল বিজেপি। ৪ মাসের মধ্যে গেরুয়া ঝড় ম্লান হয়ে গেল। রাজস্থানে বড়সড় ধাক্কা খেল বিজেপি। ৪টির মধ্যে ৩টি জিতল কংগ্রেস, ১টিতে জিতল বিজেপি। লোকসভা নির্বাচনে এই ৪টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে ছিল বিজেপি। পশ্চিমবঙ্গ বিধানসভায় খাতা খুলল বিজেপি, তৃণমূল ১টি আসন ধরে রাখল। লোকসভা নির্বাচনে এই ২টি কেন্দ্রে তৃণমূল পিছিয়ে ছিল। লোকসভা নির্বাচনের পর দেশ জুড়ে এটাই ছিল সব থেকে বড় ভোট যুদ্ধ, যার মধ্যে পশ্চিমবঙ্গে ২টি বিধানসভার আসন রয়েছে। জাতীয় স্তরে এই ভোটের ফলাফল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও এনডিএর কাছে একটি বড় পরীক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল। লোকসভা ভোটে মোদী ঝড়ে বিধ্বস্ত হওয়া দলগুলির কাছেও এই ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। अलग अलग विधानसभा क्षेत्र में अलग अलग परिस्थिति थी। अपेक्षा के विपरीत रिजल्ट आए। हमें उम्मीद थी कि और रिजल्ट अच्छे आएंगे और मेहनत वहां करेंगे और फिर जीतेंगे। बंगाल में जरूर पहली बार विधानसभा में कमल का फूल खिला है, ये हमारे लिए एक अच्छी खबर आई है बंगाल से। Political commentators and those who have a very vigilant eye on the developments which is taking place in Gujarat and UP and Bihar, for them it is to evaluate why in a short span of 100 days, 2 days, this Modi magic had converted into a black magic. Why Modi mania has converted into a sort of repulsion. Where is now? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ৩৯ মনো বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিপুল ভোটে জয় পেল বামফ্রন্ট প্রার্থী প্রভাত চৌধুরী। তিনি মোট ভোট পেয়েছেন ২১,৭৫৯টি, যেখানে বিরোধী কংগ্রেস প্রার্থী পেয়েছেন সর্বমোট ৫,৭৮৮টি ভোট। সম্পন্ন হলেও ৩৯ মনো উপজাতি সংরক্ষিত বিধানসভা আসনের উপনির্বাচনের ভোট গণনা মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয় সাবরুম মহকুমা শাসক অফিসে। ভোট গণনা প্রক্রিয়া শেষ হয় বেলা ১১টা নাগাদ। যথারীতি এই উপনির্বাচনেও আসনটি রয়েছে শাসক বামেদের দখলে। বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী প্রভাত চৌধুরী পেয়েছে মোট ২১,৭৫৯টি ভোট। এর মধ্যে পোস্টাল ব্যালটে ভোট পড়েছে ৩০টি। দ্বিতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের মুইলাফ্রু মগ, তার প্রাপ্ত ভোট সংখ্যা ৫,৭৮৮টি। এর মধ্যে পোস্টাল ভোট পেয়েছেন মোট ৪টি। অপরদিকে এই উপনির্বাচনে অনেকটাই বাজিমাত করেছেন আইপিএফটি প্রার্থী মৃত্যুঞ্জয় ত্রিপুরা। তিনি ৩,০১৮টি ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। অপরদিকে ১,৫৫০টি ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন বিজেপি দলের প্রার্থী নির্মল কুমার ত্রিপুরা। ১,১১০টি ভোট পেয়ে পঞ্চম স্থানে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অংথুই মগ। সবশেষে ৪৩২টি ভোট পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন আইএমপিটি প্রার্থী প্রীতিমোহন ত্রিপুরা। নোটাতে ভোট পড়েছে মোট ৩৭৪টি। এর মধ্যে ২টি পড়েছে পোস্টাল ব্যালটে। স্বভাবতই এই জয়ে খুশি শাসক বাম শিবির। জয়ী প্রার্থী প্রভাত চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান প্রতিশ্রুতি মতো সাধারণ মানুষের হয়ে কাজ করবেন তিনি। পাশাপাশি তিনি আরও জানান যে সকল যুবক যুবতী আইপিএফটি দলের পৃথক রাজ্যের দাবির সমর্থনে ভোট দিয়েছে তাদেরকে বুঝিয়ে সামনের মূল স্রোতে নিয়ে আসতে চেষ্টা করবেন তিনি। জানাচ্ছি আমাদের ৩৯ মনো বিধানসভা কেন্দ্রের নির্বাচক মণ্ডলীদের যে আমাদের বামফ্রন্ট সরকারের নীতি এবং আদর্শকে ভালোবেসে আমাদের পার্টিকে আজকে ৩৯ মনো বিধানসভা কেন্দ্র আমাদেরকেও বিপুলভাবে জয়যুক্ত করানোর জন্য আমরা মানুষের কাছে যে বার্তা নিয়ে গেছিলাম আমাদের ত্রিপুরা রাজ্যের শান্তি এবং সম্প্রীতি এবং আমাদের বামফ্রন্ট সরকারের যে উন্নয়নের দ্বারা এটাকে মানুষ অ্যাকসেপ্ট করেছে, গ্রহণ করেছে। এর জন্য আপামর যে নির্বাচন মণ্ডলী
নির্বাচক মণ্ডলী তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এখানে আইপি জয়ী হলেন, আপনার প্রধান এবং প্রথম কর্তব্যটা কি হবে? আমাদের প্রথম প্রায়োরিটি কর্তব্য এমনটা নেই। আমাদের বামফ্রন্ট সরকারের যে কর্মসূচি এবং নীতি, এটাকে সুস্থতার সাথে, সততার সাথে, দায়িত্বের সাথে পালন করাই হচ্ছে আমার কাজ। এটাকে মানুষের কাছে নিয়ে যাওয়া হচ্ছে আমার কাজ। নিজস্ব কোন জায়গাটা দেন? অগ্রাধিকার আমাদের সরকারের যেটা প্রায়োরিটি বেসিস থাকবে ওটাকে আমি অগ্রাধিকার দিব। এখানে আইপিএফটি থার্ড পজিশনে এসছে আপনার মানে এই ক্যান্ডে, তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আইপিএফটি যেটা থার্ড পজিশন এলো, এটা বিচ্ছিন্নতাবাদ যেটা স্লোগান তুলে এখানে এসেছে। আমাদের মুসলিমের কিছু যুবক ছেলে, আমাদের ট্রাইবাল উপজাতীয় মুসলিম মানুষ, এটাকে ওরা বুঝতে পারেনি, এর জন্য ওরা গ্রহণ করেছে। আমরা চাইবো তাদেরকে ইলেকশনের পরে তাদের সঙ্গে কাজ করে তাদেরকে এই ভুল বোঝানোর জন্য ত্রিপুরা রাজ্যের যে শান্তি এবং সম্প্রীতির বাতাবরণ, এটাকে বাদ দিয়ে ত্রিপুরা রাজ্যের উন্নয়ন সম্ভব নয়, এই মেসেজটা আমরা তাদের কাছে নিয়ে যাব। দেখুন, আজকে যেটা আপনারা দেখেছেন যে বহুদলীয় লড়াইয়ের ফলে সাধারণ জনগণ একটা হতাশা হয়েছেন যে বিরোধী দলকে যে ভোট দেবেন তাদেরও তো একটা মতামত আছে বা একটা নিশ্চয়তা আছে যে এই দলকে দিলেই ওরা জিতবে। ওটার মধ্যে সাধারণ জনগণ হতাশা হয়েছে। তার মধ্যে দিয়ে আমি বলতে চাই, আমি জনগণের রায় মাথা পেতে নিয়েছি এবং আগামী দিনে জনগণকে সামনে রেখেই আমি জনগণ যখন যে কোনো অসুবিধা পড়বেন আমি সঙ্গে সঙ্গে তাদেরকে নিয়ে আগামী লড়াই করে এগিয়ে যেতে চাই এবং আমি সবসময় জনগণের সাথে থাকব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বন্যা বিধ্বস্ত জম্মু কাশ্মীরের ক্ষতিগ্রস্তদের 1 কোটি টাকা আর্থিক সাহায্যের সিদ্ধান্ত নিল ত্রিপুরা সরকার। মহামারী এক সাংবাদিক সম্মেলনে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী ভানুলাল সাহা। দেশের জম্মু ও কাশ্মীর রাজ্যের বন্যা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল ত্রিপুরা সরকার। মঙ্গলবার ত্রিপুরা মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয় যে জম্মু ও কাশ্মীরের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদেরকে 1 কোটি টাকার সাহায্য করবে ত্রিপুরা সরকার। এদিন মন্ত্রিসভার বৈঠক শেষে মহাকরণে সাংবাদিকদের এই তথ্য জানান রাজ্য অর্থ এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা। এই সিদ্ধান্ত হয়েছে যে জম্মু কাশ্মীরের ভয়াবহ বন্যার পরিস্থিতিতে সরকার সাহায্য করব। উত্তরাখণ্ডের ডিভাস্টেটিং বন্যার পরে আমরা যে পরিমাণ অর্থ সাহায্য করেছিলাম সেই পরিমাণ অর্থই জম্মু অ্যান্ড কাশ্মীরের ক্ষেত্রে পাঠানো হবে। ফিগারটা আমি নিচ্ছি, এখন এক্স্যাক্টলি ফিগারটা মনে নেই, ফিগারটা নিচ্ছি। এ প্রসঙ্গে উল্লেখ্য যে গত বছর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত উত্তরাখণ্ড সরকারকেও এককালীন 1 কোটি টাকা সাহায্য করেছিল ত্রিপুরা সরকার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবার একটা ছোট্ট বিরতি পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। সোনামুড়া মহকুমা আরক্ষা প্রশাসনের উদ্যোগে প্রয়াস কর্মসূচির অঙ্গ হিসেবে সীমান্ত এলাকার জনগণের বিভিন্ন সমস্যা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ধনপুর কমিউনিটি হলে। উপস্থিত ছিলেন ত্রিস্তর পঞ্চায়েতের বিভিন্ন সদস্য সহ বিএসএফ ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা। সোনামুড়া মহকুমা আরক্ষা প্রশাসনের উদ্যোগে প্রয়াস কর্মসূচির অঙ্গ হিসেবে বিএসএফ 29 নং বাহিনী ও সীমান্ত এলাকার পঞ্চায়েতগুলির জনপ্রতিনিধিদের নিয়ে সীমান্ত এলাকার জনগণের বিভিন্ন সমস্যা নিয়ে ধনপুর কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এক আলোচনা চক্র। উক্ত আলোচনা চক্রে উপস্থিত ছিলেন পুলিশের ডিআইজি উত্তম কুমার মজুমদার, সিপাহীজলা পুলিশ সুপার প্রদীপ দে, সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক অশোক কুমার সিনহা, বিএসএফ 29 নং বাহিনীর ডিআইজি বিএস তুলিয়া, সিপাহীজলা জেলা পরিষদের সদস্য শামসুল হক, জেসমিন সুলতানা, তপন বিকাশ পাল, কাঠালিয়া ও বক্সনগর পঞ্চায়েত সমিতির সদস্যরা এবং মহকুমা শাসক সুভাষিস দাস সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। আলোচনা সভায় সীমান্ত এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা হয়। সবাই বক্তব্য রাখতে গিয়ে বিএসএফ এর ডিআইজি বিএস তলিয়া বলেন, आपको 10-15 दिन के अंदर ही आपको पता लगेगा कि हमने काफ़ी समस्या 50% समस्या आपकी हमने सॉल्व कर दी। क्योंकि एक अच्छा ऐसा फॉर्म है जहाँ पे हम आपकी बात कर सकते हैं और आपकी जो समस्याएं हैं हम समाधान कर सकते हैं, किसी को बताते हैं। बॉर्डर एरिया डेवलपमेंट प्रोग्राम होता है, उसका 10% जो बजट आता है वो हमें मिलता है। हम भी गाँव वालों से पूछ के बताते हैं कि आपको क्या जरूरत है, आपको रोड चाहिए, पानी चाहिए, रास्ता चाहिए, स्कूल चाहिए, जो भी चाहिए हम इस हिसाब से बताते हैं। तो इसी प्रकार ब्लॉक का भी यही काम है कि बॉर्डर और तो हमारा काम है उसको टाइमिंग कम करना।
काम तब होता है जब आप साथ देंगे हमारा। तो साथ हम ये बोलते कि आप हमारे साथ ड्यूटी पर चलो, आपका काम है जो गलत काम करते हैं उसको भी समझा सकते हैं आप। एज ए बुजुर्ग हैं, एज ए टीचर है, एज ए भाई है, भाई ये गलत काम है, इसको मत कीजिए, इससे देश के नुकसान है। জেলা পরিষদের সদস্য শামসুল হক বলেন, আমি অত্যন্ত গর্বিত এবং আমি আশাবাদী আগামী দিনে আমাদের এই সীমান্ত এলাকায় যে সমস্যাগুলি সেখানে হচ্ছে এই সমস্যাগুলি তার শীঘ্রভাবে আমার ধারণা কালকে থেকে সেটা কমে যাবে। যেইভাবে ওনাদের সাজেশন দিয়েছে কাজে সেদিকে আমি বলবো একটা দারুণভাবে আমরা একটা সফলতা সেখানে আমরা আনতে পারি। আমার এখানে একটু কথা আমি যেটা আমি বলতে চাই, আজকে ত্রিপুরা রাজ্যে যে পরিস্থিতি, এর জন্য আমাদের পুলিশ, আমাদের বিএসএফ, আমাদের যারা জনপ্রতিনিধি, পরিশেষে আমি কথা বলবো জনগণ, তাদের যে মানসিকতা, এই মানসিকতার মধ্য দিয়ে আজকে আমাদের এই ত্রিপুরা রাজ্যটাকে ছোট্ট আমরা হতে পারি, ত্রিপুরা রাজ্যটাকে সারা ভারতবর্ষের মধ্যে একটা পরিচিতির জায়গায় সেখানে আমরা নিয়ে এসেছি, যাতে ওনাদের যে ডিউটিটা, ওনার যে দায় দায়িত্বটা, সেই দায় দায়িত্বটা যাতে সঠিকভাবে সেখানে পালন করতে পারে। এসডিপিও অশোক কুমার সিনহা বলেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখা, এছাড়া যদি আর কোনো পয়েন্ট থাকে তা নিয়ে আলোচনা হবে। আমাদের আজকে এই 3টা পয়েন্ট, পুলিশ, পাবলিক এবং বিএসএফ মধ্যে আমাদের খুব রিলেশনটা মেনটেন করা, বর্ডার ক্রাইম নিয়ে আলোচনা করা, এটাকে বন্ধ করা যায় বা নিয়ে কোনো ধরনের ঘটনা গোলাগুলি হয়ে যায়, বিএসএফের আক্রমণ হয়, এইগুলো কীভাবে আমরা রোধ করতে পারি তার জন্য আলোচনা করা এবং বর্ডারের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখা। আলোচনা সভায় বিভিন্ন জনপ্রতিনিধিরা বিএসএফ ও আরক্ষা প্রশাসনের সাথে সীমান্ত এলাকায় বসবাসকারী জনসাধারণের নানা সমস্যা ও সীমান্ত এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মত বিনিময় করেন। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। দুর্গাপুজোর বাকি আর মাত্র কিছুদিন, আর এই স্বল্প সময়ে প্রতিমা সহ মণ্ডপ তৈরিতে ব্যস্ত সর্বত্রই। আর পুজো কমলপুরে ওআরসি ক্লাব ধলাই জেলার অনেক পুজোকে টেক্কা দিতে তৈরি। দুর্গাপুজোর বাকি আর মাত্র কয়েকদিন, তাই রাজধানী আগরতলার মতো মফস্বলের কমলপুর নগরে বাঙালির সেরা উৎসব নিয়ে ব্যস্ততা এখন তুঙ্গে। আর পুজো নিয়ে প্রতিযোগিতায় নামতে হলে চোখ ধাঁধানো দর্শক, চমক দেয়া অভিনব থিমের প্রয়োজন। পাশাপাশি মণ্ডপ সাজায় তুলে ধরতে হবে নতুনত্ব। ফলে থিম মেকার থেকে মণ্ডপ প্রতিমা শিল্পীদের এখন রাতের ঘুম উবে গেছে। এবার পুজোয় মণ্ডপ, প্রতিমা এবং থিমের জোরে কমলপুরের ওআরসি ক্লাব ধলাই জেলার অনেক পুজোকে টেক্কা দিতে তৈরি। আর তার চূড়ান্ত পর্যায়ের ব্যস্ততা এখন ওআরসি ক্লাবে লক্ষ্য করা যাচ্ছে। 530 মিটার লম্বা পুকুরের চারপাশে ওআরসি ক্লাবের প্যানেলে তৈরি করেছেন নবদ্বীপের শম্ভুর দেবনাথ। তিনি জানান, 20 থেকে 25 দিন ধরে কাজ করছি, এখনো কাজ শেষ হয়নি, চেষ্টা করব তাড়াতাড়ি করতে। প্রাকৃতিক কারণে কাজ কিছুটা বিলম্ব হচ্ছে, তার জন্য দিনরাত কাজ করতে হচ্ছে। পুকুরের চারদিকে মূর্তি থাকবে, প্যান্ডেলে কৃষ্ণের নানা রকম দৃশ্য তুলে ধরা হবে। ছাতা, ওড়না ও থার্মোকল প্যান্ডেলে ব্যবহার করা হবে বলে তিনি জানান। প্রায় 22-25 দিন হলো কাজ শুরু করেছি, এখনও কমপ্লিট দিতে দেরি আছে। আমাদের চেষ্টা করবো যত তাড়াতাড়ি কমপ্লিট দেওয়া যায়। ওয়েদারের যা খারাপ, ওই জন্য রাত জেগে কাজ করতে হচ্ছে। প্যান্ডেল অনুযায়ী যা লম্বা আছে প্রায় 530 ফুট লম্বা, পুকুরের চারিদিকে মূর্তি থাকবে। আচ্ছা, এই যে প্যান্ডেলটা করছেন কি রকম, মানে কিসের আদলে করছেন আপনারা? এটা করছি কৃষ্ণের, মানে দুর্গাপুজো তো হচ্ছেই, কৃষ্ণের নানান রকম আর কি ওর দৃশ্যগুলো আর কি আমরা পুরো মূর্তির ধারে দেখাবো আমরা। থ্যাঙ্কস। এদিকে ক্লাবের পূজা কমিটির সম্পাদক সঞ্জীব ঘোষ সরকার এবং সদস্য প্রশান্ত পাল থেকে জানা গেছে, 7 লক্ষ টাকা বাজেটের পুজোয় নতুনত্ব হচ্ছে মা দুর্গার শতমূর্তির পাশে বসানো হবে বিভিন্ন দেবদেবীর মূর্তি। তাছাড়া থাকছে বিভিন্ন সম্প্রদায় মানুষের ঈশ্বরের ছবি। মা দুর্গার 61টি মূর্তি পুকুরের পাশে প্যান্ডেলে দেখতে দর্শনার্থীদের বেশি আকর্ষণ থাকবে বলে পুজো উদ্যোক্তাদের অভিমত। পক্ষ থেকে কমলপুরবাসীকে জানাই আগাম শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এবার দুর্গাপূজা করতে চলেছি, প্রায় 44 বছর ধরে আমরা এই দুর্গাপূজা করছি। এবার আমাদের পুজোর থিমটা হবে পুরনো দেবদেবীর মূর্তি নিয়ে। আমরা প্রায় 108খানা মূর্তি হবে পুজোর চারদিকে, আর 4 দিন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। আপনারা কমলপুরবাসী যারা আছে সবাই যে সুন্দর সুষ্ঠুভাবে এই পূজা উপভোগ করতে পারে এই আশা রাখছি।
ওআইআরসি ক্লাবের পুজো কমিটির সম্পাদক সঞ্জীব ঘোষ সরকার আরও জানান, ওআইআরসি ক্লাবের পুজো 44 বছরে পা দিয়েছে। মোট 108খানা প্রতিমা দর্শন করার সুযোগ পাবে দর্শনার্থীরা। এদিকে মোট 108টি দুর্গা প্রতিমা নির্মাণের দায়িত্বে রয়েছেন পশ্চিমবঙ্গ কাঁথি থেকে আগত শিবু পাল। তিনি দিনরাত খেটে মূর্তি তৈরি করছেন। পঞ্চমী দিন পুজো প্যান্ডেলে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করতে পারবেন বলে ক্লাব কর্মকর্তারা আশাবাদী। সব মিলিয়ে ওআইআরসি ক্লাবের দুর্গাপুজো অন্যান্য বছরের ন্যায় এবারও দর্শনার্থীদের নজর কাড়বে বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ফের সংবাদ মাধ্যমের ক্যামেরা ছিনতাই, প্রাণে মারার হুমকি, আক্রমণ সংঘটিত হলো আমতলী থানাধীন পাণ্ডবপুর দীনদয়াল চৌমুহনী এলাকায়। এই ব্যাপারে থানায় মামলা করা হয় সংবাদ মাধ্যমের পক্ষ থেকে। ফের সংবাদ মাধ্যমের ক্যামেরা ছিনতাই, প্রাণে মারার চেষ্টা, হুমকি, আক্রমণ সংঘটিত হলো আমতলী থানাধীন পাণ্ডবপুর দীনদয়াল চৌমুহনী এলাকায়। ঘটনা রবিবার সকাল 10টায়। অবশেষে সংবাদ মাধ্যমের পক্ষ থেকে আমতলী থানায় অভিযুক্ত শাসক দলের বর্তমান পাণ্ডবপুর পঞ্চায়েত সদস্য গৌরাঙ্গ অধিকারীর নামে আমতলী থানায় মামলা হয়। এই ঘটনাকে কংগ্রেসের এবং অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে নিন্দা ও ধিক্কার এবং দোষী শাসক দলের পঞ্চায়েত সদস্যকে অতি দ্রুত গ্রেপ্তার এবং শাস্তির দাবি ওঠে। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার দীনদয়াল চৌমুহনী এলাকার মহিলারা নাগ পুজো করছিলেন। সকলেরই আনন্দ উপভোগ করছেন সেই দিন। রাত 12টা নাগাদ এই এলাকার দুই শাসক দলের কর্মী মদমত্ত হয়ে পুজোতে আসে। তখন পুজো চলছিল, কিন্তু যারা ঢাকঢোল পেটাচ্ছিল তাদের ঢাকঢোল বন্ধ থাকায় তাদের উপর আক্রমণ চালায় দুই কর্মী, সুভাষ দাস এবং আকাশ দাস। এমন সময় মায়ারানী দেবের বাড়িতে পুজো বসেছিল। মহিলারা যখন এগিয়ে আসে তখন মহিলাদের টানা হেঁচড়া করতে শুরু করে, এমনকি ঘরের জানালা ভেঙে ফেলে। মায়ারানী দেব এবং বুলটি দেব আহত হয়। তাদের পিঠে আঘাত করে বলে জানা যায়। পেচাপ করতে গেছে, আমরা প্যান্ডেলটার একটু পিছনে পেচাপ করতে গেছে। পরে বাজার না একজনের জিগাইতেছে, এই তোমার বাড়ি কই? তো তে বলছে যে আমার বাড়ি এনসিনগর। তো এনসিনগর বলার পরে তারপরে আরেকজন লোকাইয়া কইতেছে, এই সঠিক বাড়ি কোন জায়গার তোর? তো কইছে আগরতলা। আগরতলা কওয়ার পরে তারে মারণ ধরছে। পরে চিল্লা ফাল্লা শুনে আমরা সবাই গেলাম, তারে লই আইলাম। তারা আইনা ঘরের ভিতরে ভরার পরে এই তারা আমরা ঘর দুয়ার ভাঙ্গা লাইব, ইয়ে করবো, আমরার উপরে মাইর ধরে আরম্ভ করে দিছে। কে মারছে? মারছে সুভাষ দাসের ছেলে দুজনই। এখন তারা মীমাংসা করার জন্য কে আসছিল? মীমাংসা করার জন্য আমরা খবর দিছি, প্রধান মেম্বার সবাইরে কইছি। করার পর আসছে গৌরাঙ্গ অধিকারী, খগেন দাস, নন্দলাল দাস। আমরা মানছেন কিনা? আমরা মানছি না। এখন কি মামলা করবেন? আমরা যেটি এন্ট্রি করাম, আমরা তো চিকিৎসার দরকার আছে। আমরা চিকিৎসা ক্ষেত্রে নিলে তো আমরা কইব যে কি কারণে ঘটনাটা ঘটছে। নামটি কইছে না এই লোক এই কারণ। এখন আমরা কেস করছেন না? কেস করছি না, তাই একখানা আইসি, একখানা তার উল্টো দামটা কেমনে দাম। তারা কি মীমাংসা করার চেষ্টা করছে? তারা তো কইতাছে আমরা ডাক্তার যাইব একটা প্রশ্ন। তোমরা কাজে লাগ পূজারে ন, তোমরা পূজারে ন কাজা মানে থাহ বাড়িতে কিলিগা, তোমরা বাড়ি পিতে তো এত বড় সাহস কিলিগা, তোমরা বাড়ি পিতাইছ যে এমন তোরা অত্যাচার করতে মানুষেরা। আমি কইতে পারি আমার ঠেলা যা লইয়া পড়ে থাকা, তুমি সরান থেকে বাদনা দাঁড়াইতেছ, তারা বাইর করে দোনা দেয়। শরীরে কি টাচ করছে? টাচ বলতে আমার এমনি ধরে ঠেলা দিয়ে ফেলা দিচ্ছে। কে বলেছে? যে ছেলেটা কাজে লাগছে আকাশ দাস। পরে দিয়া আমি কইতে পারি আমার ঠেলা দিয়ে ফেলাইতে পারে, আমি সরে গেছি গা। এরপরে আমরা বাড়ির মানে মহিলারা হেরে সরাইতে পারে সরে গেছে গা। এরপরে আবার আইসে পরে আবার তারা সরাইছে। মানে এই ঘটনার পর রবিবার সকালবেলা সিপিএম এর পক্ষ থেকে মীমাংসা করার উদ্যোগ নেয়। দীর্ঘ 2 ঘন্টা আলোচনার পরেও মীমাংসা হয়নি। অবশেষে আমতলী থানায় মামলা করেন আহতদের পক্ষ থেকে, কিন্তু 2 অভিযুক্ত পলাতক। তারপর খবর পেয়ে সংবাদ মাধ্যম উপস্থিত হয়। সিপিএম এর বর্তমান পঞ্চায়েত সদস্য গৌরাঙ্গ অধিকারী তাদের বাধা দেয় এবং বলতে থাকে কে সংবাদ মাধ্যমকে খবর দিয়েছে। কোনো কথাই বলতে দেয়নি সংবাদ মাধ্যমকে। অবশেষে চেয়ার থেকে উঠে এসে সংবাদ মাধ্যমের ক্যামেরা জোর করে নিয়ে যায় এবং প্রাণে মারার হুমকি দিতে থাকে। বলতে থাকে এখানে ক্যামেরা করা যাবে না, অথচ মীমাংসাও করতে পারেনি। আরও বলেন তার ক্যামেরা ছিনতাই করার ক্ষমতা রয়েছে, কিন্তু বারবার হুমকি দিতে থাকে। কিন্তু অন্যান্য সিপিএম সদস্যরা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং বলতে থাকে গৌরাঙ্গ অধিকারী ক্ষমতার অপব্যবহার করছে এবং সংবাদ মাধ্যমকে আক্রমণ করছে। খবর পাইছি আপনি একটা আইসেন প্রতিনিধি হিসাবে। মিটিং করতে আইছি। আপনি কি করতেছেন এখানে? আপনাদের এলাকার একজন আমাদের এলাকার যে কোনো কারণে কথা বুঝাইছি,
এরা হসপিটাল নিয়ে বাবা ছাড়ছে। তো আপনি এখন সাংবাদিক ক্যামেরা আক্রমণের কারণ এটা? আরে বাবা আমি কইছি যে আপনি সাংবাদিক ক্যামেরা আক্রমণের কারণ আমি না করছি, এখানে তুই না আমার এখানে মিটিং করতে আইছি। না আপনি সাংবাদিক ক্যামেরা ধরছেন তাই না? হ্যাঁ সাংবাদিক ক্যামেরা ধরছেন তো আপনি? আমি না করছি, তোমার সাথে কথা কইতে পারি যে আমি এখানে মানে ক্যামেরাটা আপনি অ্যাটাক করছেন না? না তোমার না করছি তুই না আমার না ক্যামেরাটা আপনি অ্যাটাক করছেন কিনা? ক্যামেরাটা ধরছেন আপনি? আমি ক্যামেরা ধরার, তোমার ক্যামেরা ধরার অধিকার আছে যে আমি এখানে বিচার করতে। উল্লেখ্য, গত কয়েক বছর পূর্বে গৌরাঙ্গ অধিকারী একটি ধর্ষণের মামলায় জড়িয়েছিলেন। অল্প বয়স্ক মহিলাকে ধর্ষণ করেছিলেন তিনি। এখনো তার মামলা শেষ হয়নি, যার ফলে গত পঞ্চায়েত নির্বাচনে 2009 সালে তাকে টিকিট দেয়নি। 2014 সালে পুনরায় টিকিট পেয়ে এলাকার অরাজকতা তৈরি করছে। তার প্রতি ক্ষোভ এলাকায় সিপিএম সমর্থকরাও। এইদিকে কংগ্রেসের পক্ষ থেকে 2 দিনের মধ্যে তাকে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে যাবার হুমকিও দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কমলপুরে জেলা আদালত স্থাপন সহ 8 দফা দাবিতে কমলপুরে 4 ঘন্টার গণ অবস্থান করল বিজেপি কমলপুর ও সুরমা মন্ডল কমিটি। কমলপুরে 4 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করল বিজেপি কর্মী সমর্থকরা। জেলা আদালত কমলপুরে স্থাপন করা, কমলপুরে মহিলা বিদ্যালয় স্থাপন করা, খাদ্য সুরক্ষা আইনে দলবাজি না করা, মহাকরণে কম্পিউটার চুরির তদন্ত সিবিআই এর হাতে দেওয়া ইত্যাদি 8 দফা দাবিতে মঙ্গলবার কমলপুর পোস্ট অফিস রোডে 4 ঘন্টার গণ অবস্থান করল বিজেপির কমলপুর ও সুরমা মন্ডল কমিটি। সকাল 10টায় গণ অবস্থান শুরু হয়, শেষ হয় দুপুর 2টায়। গণ অবস্থানে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি নারায়ণ শীল, সাধারণ সম্পাদক অনাদি সরকার, রাজ্য কমিটির সদস্য অহিন্দ্র ভট্টাচার্য সহ স্থানীয় নেতৃবৃন্দ। গণ অবস্থান শেষে 8 দফা দাবির যৌক্তিকতা নিয়ে আলোচনা করেন জেলা সম্পাদক অনাদি সরকার। আমাদের ভারতীয় জনতা পার্টির যে কমলপুর আর সুরমা মন্ডল যৌথ যে আমাদের গণ ডেপুটেশন যে গণ অবস্থান এই কমলপুরে পোস্ট অফিস চমনিতে, এটা আমাদের প্রধান দাবি 8টা দাবি। দাবি সমূহ হইল যে আমাদের যে কমলপুর জেলা আদালত, আমরা এই দাবি রাখছি কমলপুরে হওয়ার জন্য, যে কমলপুরটা পুরানা শহর, পুরানা ডিস্ট্রিক্ট, ধলাই ডিস্ট্রিক্টের মধ্যে পুরানা কমলপুর মহকুমা, সারা ত্রিপুরার মধ্যে প্রথম মহকুমা হইল কমলপুর মহকুমা। সেই মহকুমার মধ্যে আমাদের জেলা যে কোর্টটা সেটাকে আমরা দাবি করছি। আর তোমার দাবি ধলাই নদীর উপরে, যে ধলাই নদীর উপরে। প্রসঙ্গত জেলা আদালত কমলপুরে স্থাপনের দাবিতে ইতিমধ্যে কংগ্রেস তৃণমূল আন্দোলন শুরু করেছে। একই দাবিতে বিজেপি আন্দোলনে নামায় কমলপুরে নতুন করে রাজনৈতিক সমীকরণ দেখা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শিক্ষক মহাশয়ের কুকাণ্ডের জেরে বিদ্যালয়ে তালা ঝুলালো বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। ঘটনা বিশালগড় নারীমঙ্গল বিদ্যালয়ে। গুণধর শিক্ষক গোপাল চৌধুরী কুকাণ্ডের জেরে বিদ্যালয়ে তালা ঝুলালো ছাত্রছাত্রীরা। ঘটনা বিশালগড়ে নারীমঙ্গল উচ্চ বিদ্যালয়ে। শুক্রবার সকাল 10টায় স্কুলে তালা ঝুলিয়ে গোপালবাবুর বিরুদ্ধে তীব্র প্রতিবাদে সরব হয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তাদের অভিযোগ, গোপাল স্যার সবসময় ক্লাসে এসে সিগারেট খায়, কখনো সিগারেট হাতে নিয়ে ছাত্রীদেরকে ধরিয়ে দিতে বলে, আবার কখনো বা ছাত্রীদের সঙ্গে কুরুচিকর মন্তব্য করে, আর তারপরেই বদ উদ্দেশ্যে ছাত্রীদের গায়ে হাত লাগায়। এই নিয়ে ক্রমাগত বিরক্ত নবম দশম শ্রেণীর ছাত্রীরা। এই স্যারের মেয়ের উপরে খুবই খারাপ ব্যবহার করছে, আর এটা কোনের মতো না, একবারে কোনের মতো না, খুবই খারাপ ব্যবহার করছে। আর বাড়ির মধ্যে গিয়েছে তারা লোকে খারাপ ব্যবহার করে। স্কুলের নাম কি? স্কুলের নাম নারীমঙ্গল হাই স্কুল। এই স্যারের নাম কি? গোপাল চৌধুরী। হ্যাঁ, স্টুডেন্টের নাম কি? স্টুডেন্টের নাম কয়জন আজ, কিন্তু আমরা বলতেছি যে স্যার ও একজন মেয়ের উপরে প্রায় কতদিন ধরে খুব খুব খারাপ ব্যবহার করতেছে। আজকেও করছে, কালকেও করছে, আজকেও করছে, আজকে করছে না, আজকে এখনো স্যার আইছে না, প্রায় কয়েকদিন ধরে চলতে তারা বাড়ি করে গিয়ে খারাপ ব্যবহার করতেছে। মানে খারাপ দিচ্ছি কথা কোনের মতন না পুরো। কালকে স্যারে আমাদের ক্লাসে গিয়েছে বলছে যে একটা ফ্ল্যাগের প্যাকেট রয়েছে, সামনে স্যারের সামনে গিয়েছে বলছে গালের মধ্যে লাগেছিল, দেখো তুমি কি এটা খাই পাচ্ছ। এবার এই কথা বলে স্যার দাদা আমি কইছি যে স্যার আপনাদের কাছে বলেন তোর লোকে ফাইজলামি না করলে ফাইজলামি করবো কার লোকে, আর 2 দিনে না, এই কথা বলছে। এবারে মানে কালকার বুঝে দাদা আমি থাকতেন করে নেন যে প্রত্যেকটা স্টুডেন্টের লোকে খারাপ ব্যবহার করছে স্যার, প্রত্যেকটা ক্লাসে পুরো স্যার নামে করে রেকর্ড আছে স্যার। স্যারের নাম কি? গোপাল চন্দ্র এমন স্যার আমরা যাই না এই স্কুলে, তাই না মরে গেল আমরা খুশি। এই স্কুলে যদি কোনোদিনও স্যারে পাড়া যেত, এই এরিয়া যদি পাড়া দেওয়ার চেষ্টা করে তোরে কিন্তু স্যার স্কুল না থাকে। তোমরা আজকে এখানে কি করতেছো? আজকে এখানে তোমরা কি করছো?
আমরা কিছু করছি না, আমরা না আজকে স্কুল কি বন্ধ রাখছো তোমরা? হ্যাঁ বন্ধ রাখুন। যদি স্যারে এদিকে আয়ে আর আইলে কিন্তু দাদা খুব খারাপ হবে, এটা জানে নয়। মানে আমরা কিছু করতে পারি, ছেলেরা কিটা করবো এটা তার ব্যাপার। আর যদি স্যারে যদি না তাহলে বাইরে থেকে আনবো, এটা শিওর। তোমরা এখন কি চাও? আমরা চাইতে স্যারে এই এরিয়াতে পাড়াতে অনেক চেষ্টা না করে স্কুলে এরকম স্যার আমাদের চাই না। তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে শুক্রবার বিদ্যালয়ে। তালা দিলে বিদ্যালয়ের চত্বরে হইচই শুরু হয়ে যায়। জড়ো হয় এলাকার লোকজনও। ছুটে আসে বিদ্যালয় পরিদর্শকের অফিস সুপারিনটেন্ডেন্ট বিক্রম দেববর্মা সহ অন্যান্য আধিকারিকরা। ছাত্রছাত্রীদের বুঝিয়ে বিদ্যালয়ে তালা খুলে এক জরুরি বৈঠকে মিলিত হয় হেডমিস্ট্রেস ঝর্ণা দেববর্মার সঙ্গে। ছাত্রছাত্রীদের দাবি অনুসারে সিদ্ধান্ত নেওয়া হয় যে উক্ত বিদ্যালয়ে গোপালবাবুকে না রাখার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ